ক্ষমতাসীন সরকার ক্ষমতাসীনদের সাথে হাত ধরে অথবা কোনো না কোনো বোঝাপড়ার মধ্যেই হয়েছে। সুতরাং ওদেরকে কেন আমাদের বারবার কিংস পার্টি বলতে হবে? আমি তো জানি না সেটা। কিংস পার্টি ওরা হলেও হতে পারে, কিন্তু ওরা যদি আখেরে ভালো কাজ করে আমরা নিশ্চয়ই সেইটির কথাই বলবো। সেইভাবে আমি কিংস পার্টি বলতে রাজি না। আমি মনে করি এই 54 বছরে বাংলাদেশে রাজনৈতিক দল সত্যিকার অর্থে হওয়া উচিত নতুন করে। এখনকার এরা জেএনজি বলে, আমি ঠিক তাদের বিষয়টি ওইভাবে জানি না, জেএনজির শব্দ এগুলোর অর্থ, কিন্তু এইটা বুঝি আমি তরুণরা নতুন প্রত্যয় ব্যক্ত করছে। তারা একটা জিনিস বুঝেছে, যেটা কি জানেন, সেটা হলো এখানে কয়েকটা ঘরানা বিভক্ত হয়ে আছে, এরাই রাষ্ট্র চালাবে, এরাই রাজনীতি করবে, এরাই কথা বলবে। আমরা দেখেছি আপনি ছাত্রদের নতুন পার্টির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ছাত্রদের নতুন পার্টিকে কিভাবে দেখছেন? আসলে আমাদের চলমান সংস্কৃতিতে কি হয়, আমরা নতুনদেরকে স্বাগত জানাতে বলি। আর এই ছাত্রদের জায়গাটিকে আমি এইভাবে বলতে চাই যে আমাদের চলমান সংস্কৃতিতে যাই থাকুক না কেন, এদেরকে স্বাগত জানাতে চাই। তার সাথে একটি কথা বলতে চাই, ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। কেতন যেমন উঠছে তেমনি তাদেরকে ওই কালবৈশাখীর ঝড়ও মোকাবেলা করতে হবে। কারণ অনেক দিন ধরে এখানে এমন কিছু জনবিচ্ছিন্ন বলবো, সমাজ জনদেশ বিচ্ছিন্ন কায়দা কানুন আমাদের এখানে প্রচলিত রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো চর্চা করে। তার বাইরে গিয়ে নতুন কোনো কিছু বলছে বলে বা বলতে চাইছে, আমরা সেই সুযোগটাও ওদেরকে দিচ্ছি। সেই হিসাবে আমি তাদেরকে স্বাগতমও জানাবো। তার সাথে এটা বলবো যে আসলেই কি আমরা ভালো কিছু পাবো, এবং ওরা যাতে করে ওই যে কালবৈশাখীর ঝড় এড়িয়ে নতুন কিছু দিতে পারে। সকল বিষয়ে সকলেই একমত হবে তা যেমন নয়, তেমনি আমি মনে করি যে সার্বজনীন 18 কোটি মানুষের জন্য যদি তাদের মূল ভাবনাটা থাকে, আর সেটা যদি তারা সেই স্বপ্নটা যদি দেখাতে পারে তাদের গঠনতন্ত্র ঘোষণাপত্রের মধ্য দিয়ে, তাহলে দেশবাসী নিশ্চয়ই তাদের বিষয়টি ভালোভাবে দেখবে বলে আমি মনে করি। আমি তাদের জন্য এই সুভাষিস জানাচ্ছি যেন তারা এই বিষয়গুলো চিন্তা করে। আপনি কি সেকেন্ড রিপাবলিকের পক্ষে আছেন? আসলে আমরা তো আমাদের সাংগঠনিকভাবে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমরা তো এইভাবে চাইনি, ওরা হয়তো সরাসরি চাইছে। আমাদের সংবিধানে অনেক কিছু আছে যেটা আমরা কার্যকর করতে পারিনি। আবার আমাদের সংবিধানে এমন কিছু আছে যার দোহাই দিয়ে এখানে কিন্তু ফ্যাসিস্ট এবং স্বৈরাচার তৈরি হয়েছে। সুতরাং আমার মনে হয় সময়ের তাগিদে তাদের চাওয়াটা হয়তো যৌক্তিক। ছাত্রদের পার্টিকে কেউ কেউ কিংস পার্টি বলছে, আপনিও কি তাই মনে করেন? কিংস পার্টি আমি বলবো না। একটি গণঅভ্যুত্থানের পরে জন আকাঙ্ক্ষা থেকে ছাত্রদের, শহীদদের আত্মত্যাগ এবং এই মুহূর্তে আমাদের দেশের চাওয়া পাওয়া থেকে তৈরি হয়েছে। এবং আরেকটি বিষয় যে যার জন্য সকলে ওদেরকে কিংস পার্টি বলছে, সেটা হলো যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের একটা, সরকারটাও তাদের কারণেই এসছে, তাদের গণঅভ্যুত্থানের কারণেই এসছে। সুতরাং এটাকে একেবারে কিংস পার্টি বলা যায় এরকমও না। আমাদের দেশে এমন পার্টি আগে হয়নি, সবগুলো তো এরকম হয়েছে। হ্যাঁ, আপনি যদি বলেন, শুধু আমি বলতে পারি ব্যক্তিগতভাবে আমাদের সংগঠন যেটা জাসদ, পরবর্তীতে জেএসডি, আমাদের যেটাই হোক না কেন, তারা কিন্তু একটি সরকারের বিরোধিতা এবং সমালোচনা করা এবং সত্যিকার অর্থে মানে রাজনৈতিক সমালোচনার মধ্য দিয়ে তারা গড়ে উঠেছে। তাদের যখন চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাগুলো মুক্তিযুদ্ধের পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে যখন জন আকাঙ্ক্ষা একেবারে পদদলিত হয়েছিল, বাকশালী ও কায়দা গড়ে উঠেছিল, সকলেই জানে, সেই সময় কিন্তু এই দলটি মাঠে থেকে তৈরি হয়েছিল। এর বাদে বাকি দলগুলো তো ক্ষমতাসীন সরকার ক্ষমতাসীনদের সাথে হাত ধরে অথবা কোনো না কোনো বোঝাপড়ার মধ্যেই হয়েছে। সুতরাং ওদেরকে কেন আমাদের বারবার কিংস পার্টি বলতে হবে? আমি তো জানি না সেটা। কিংস পার্টি ওরা হলেও হতে পারে, কিন্তু ওরা যদি আখেরে ভালো কাজ করে আমরা নিশ্চয়ই সেইটির কথাই বলবো। সেইভাবে আমি কিংস পার্টি বলতে রাজি না। আমি মনে করি এই 54 বছরে বাংলাদেশে রাজনৈতিক দল সত্যিকার অর্থে হওয়া উচিত নতুন করে। এখনকার এরা জেএনজি বলে, আমি ঠিক তাদের বিষয়টি ওইভাবে জানি না, জেএনজির শব্দ এগুলোর অর্থ, কিন্তু এইটা বুঝি আমি
তরুণরা নতুন প্রত্যয় ব্যক্ত করছে। তারা একটা জিনিস বুঝেছে, যেটা কি জানেন, সেটা হলো এখানে কয়েকটা ঘরানা বিভক্ত হয়ে আছে, এরাই রাষ্ট্র চালাবে, এরাই রাজনীতি করবে, এরাই কথা বলবে। এখানে 18 কোটি মানুষের মধ্যে অনেক মত আছে। আরেকটা জিনিস রয়েছে আমাদের দেশে, যেটা আমরা এখন চিন্তা করি, আমাদের গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং মধ্যবিত্তর চেয়ে একটু উপরে যারা, এই শ্রেণীটা কিন্তু শাসন ব্যবস্থাপনা, রাজনীতি, ক্ষমতা এগুলো থেকে অনেক দূরে অবস্থান করে। কিন্তু দেশের বৃহদাংশ তাদের মতামতটাও তো আমাদের শোনার দরকার রয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে তারা এগোবে, কথা বলবে, তাদের এইরকম করে তাদেরকে একটা রাজনৈতিক সংগঠনে সংগঠিত হবে, নয় কেন, অনেক হওয়া উচিত। এখানে আমরা কি হয়েছে, ঘুরে ফিরে যদি আমরা বলি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, অমুক তমুক, হ্যাঁ, জাসদ, জেএসডি, কমিউনিস্ট পার্টি, বেশ কয়েকটা, বাস শেষ, আর নাই কেন? যা রাষ্ট্র চলে রাজনীতি দিয়ে, সেখানে রাজনৈতিক দলের ব্যাপকতা থাকবে, এটাই তো দরকার। আমি ওদেরকে স্বাগতম জানাই। নাহিদ ইসলাম উক্ত অনুষ্ঠানে বলেছেন যে পরিবারতন্ত্র রাজনীতি ভেঙে দেওয়া হবে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা নাহিদের নিজস্ব মতামত, এটা বলতেই পারে সে। তারা দেখেছে এখানে পরিবারগুলো কিভাবে একটি রাজনীতির নামে রাষ্ট্রকে লুট করার ব্যস্ত। তাহলে এই দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন দেখে পরিবারের প্রতি তাদের ক্ষোভ জন্মেছে। কিন্তু পরিবারের একটি ব্যক্তি যদি তাকে এই লোভে থেকে, দুর্নীতি থেকে দূরে রাখে, সেই পরিবারকে নিশ্চয়ই তারা সমালোচনা করবে না। তারপরেও আমি বলি যে হ্যাঁ, এটাও ওদের দাবিটার একটা পক্ষে এই কথাটা বলা যায় যে পরিবারভুক্ত হয়ে এখানে যে অনাচারগুলি চলেছে, প্রত্যেকটি বড় শহরে এই যে ক্ষমতাসীন ফ্যাসিস্ট যে সরকারটি ছিল, তাদের দল, তাদের নেতার পরিবারের ছেলে, তাদের পরিবারের শ্যালক, তাদের পরিবারের ভাগিনেও, এই বিষয়গুলো আমাদের সমাজে খুব প্রচলিত হয়ে গিয়েছিল যে অমুক নেতার অমুক ছেলে, তমুক নেতার অমুক ভাই, তাদের দ্বারাই সব কিছু হবে। আত্মীয়করণ দেখুন, বেশ কয়েকটি অঞ্চলে ভদ্রলোক আওয়ামী লীগ করেন, দলীয় সভাপতি, উনি উপজেলা চেয়ারম্যান, তার স্ত্রী ভাইস চেয়ারম্যান, তার ছেলে পৌরসভা মেয়র, এক পরিবার থেকে। আপনি বাংলাদেশে হয়েছে অন্তত 10টা এক্সাম্পল বের হবে। তাহলে কেন পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা হবে না? আমি তো মনে করি যে ওদের ক্ষোভের জায়গাটা ঠিক আছে, সমস্ত পরিবার সবার জন্য যে কথাটা হয়েছে তা কিন্তু নয়, ভেঙে দিতে বলেছে, এটা একটা ক্ষোভের জায়গা। কিন্তু পরিবার যদি ভালোভাবে রাজনীতি চর্চা করে, দুর্বৃত্তায়ন না করে, নিশ্চয়ই তার বিরুদ্ধে কথাটা যায় না। বিএনপি নির্বাচনের জন্য তড়িঘড়ি করছে, এ বিষয়ে আপনার মূল্যায়ন কি? দেখুন, আসলে রাষ্ট্র তো অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে তো রাষ্ট্র চলে না, এটা একটি আপৎকালীন ব্যবস্থা। এই আপৎকালীন ব্যবস্থাকে আমরা আরেকটু ভালো করে দেখতে পারতাম, আরেকটু পজিটিভলি দেখতে পারতাম যদি তাদের কার্যাবলী মানুষের পাশে থাকতো, মানুষের পক্ষে যেত। কেননা আমি এই কথাটি বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কার্যক্রম কেমন যেন অগোছালো, তারপরে এবং কোনো শাসনকে, কোনো ব্যবস্থাপনাকে তারা মনে হচ্ছে যে সম্মান করছে না, অথবা সেটাকে সঠিক জায়গায় নিয়ে প্রয়োগ করছে না। এই যে দ্বিধা, একটা গ্রস্ততা, এটা কেন? আমার ধারণা যে যেহেতু তারা নির্বাচিত নয়, তাদের জবাবদিহি করতে হবে না, সেজন্য তারা এটা করছে। তাতে করে যেটা হয়েছে, বিএনপির মতো একটি বড় দল নির্বাচনের কথা অবশ্যই বলতে পারে। আবার এটাও আমি বলবো যে এইবার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন পরিস্থিতিটা হয়েছে, এই সময়ে আমাদের যদি পুরনো সমস্ত প্রশাসনিক কাঠামোগুলোতে যে ধরনের অসুবিধাগুলো রয়েছে, যে অব্যবস্থাপনা রয়েছে, যে জবাবদিহিতার অভাব রয়েছে, তাকে যদি আমরা একটু সংস্কার করে সঠিক জায়গায় না নিয়ে আসি, তাহলে কিন্তু সামনে যারাই নির্বাচিত হয়ে সরকার আসুক, তারাও কিন্তু একটা বিপদে পড়তে পারে। এইখান থেকে আমি মনে করি নির্বাচনের জন্য আমাদের অত তাড়াহুড়া করা উচিত না। কিন্তু বিএনপি বড় দল, তারা তাড়াহুড়া কেন করছে? তারা চাইছে যে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে, রাষ্ট্র নিশ্চয়ই জনগণ ভোট দিলে তারা আসবেন, কিন্তু সংস্কারগুলোও কিন্তু আমাদের দরকার।
এটাও আমাদের ভাবতে হবে। আমরা আর বারবার কিন্তু 5ই আগস্ট হবে না বা গণ অভ্যুত্থান করে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার আসবে না। আমাদের দেশে কি হয়েছে বিগত দিনে দেখেছেন, তত্ত্বাবধায়ক সরকার আসে, একটা নির্বাচন করে, সেটাও আবার মধ্যখানে বাতিল হয়েছিল, আবার তত্ত্বাবধায়ক সরকার আসবে। কিন্তু আমাদের যত রকম অব্যবস্থাপনা রয়েছে সংবিধানের সহ প্রশাসনিক সমস্ত জায়গাগুলোতে বিধিনিষেধের মধ্যে, সেগুলো আমরা কিন্তু করি না। রাজনৈতিক অঙ্গীকার থাকুক, যা কিছুই থাকুক না কেন, আমরা যখন ক্ষমতায় যাই আমরা ওগুলো ভুলে যাই। সুতরাং ওটার একটা সুবর্ণ সুযোগ ছিল যেগুলো আমরা সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া। সেই হিসাবে আমরা চাই যে নির্বাচনটা সংস্কার করেই হোক। আর যদি অন্তর্বর্তীকালীন সরকার, জনগণ চায় যে নির্বাচন সঠিক সময় হওয়া উচিত, দেরি হওয়া উচিত নয়, তাহলে আমরা নিশ্চয়ই গণতান্ত্রিক ভাবধারার সাথেই থাকব।